সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যাবাড়ির 46 বিসিএস পরীক্ষার লাইভ কোশ্চেন সলভ যে আয়োজন, সেই আয়োজনে আজকের এই মেগা আয়োজনে বিসিএস পরীক্ষার যে পরীক্ষার প্রশ্নটি হয়ে গেল, কিছুক্ষণ আগে পরীক্ষা হয়ে গেল, 46 বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়ে গেল, সেই প্রশ্নের আমরা সর্বোচ্চ নির্ভুল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই এই প্রশ্নের যে সমাধান দেওয়া হবে সেখান থেকে যেই জায়গাগুলো কনফিউশন আছে, যে জায়গাগুলো সবার কাছে একটু দুর্বোধ্য আছে, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে ইনশাল্লাহ আজকে রাতে আমরা একটা কাটমার্ক বলার চেষ্টা করব, যত মার্কস পেলে এই পরীক্ষার টেকা যাবে সেই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। আজকে আলোচনায় আমাদের সাথে একদম আমরা সময়টা বেশি নিবই না, যতটুকু পারি আমরা খুব দ্রুত আনসার করার চেষ্টা করব, কিন্তু সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এখানে সব মিলে 200 প্রশ্ন সলভ করা হবে। প্রথমে ইংরেজি সলভ করা হবে, তারপরে সাধারণ জ্ঞান পার্টের যে 70 নাম্বার আছে 70 নাম্বার সলভ করা হবে, তারপরে বাংলা পার্ট করা হবে, তারপরে বিজ্ঞান এবং আইসিটি করা হবে, এবং সবার শেষে মজায় মজায় গণিত আসবে, সেই গণিত সলভ করা হবে। তো আজকে আমরা মানে অনেক বেশি ব্যাখ্যা করব না, আনসারগুলো বেশি বলবো, বাট যেই প্রশ্নগুলো সবার কাছে কনফিউশন আছে, যেই প্রশ্নগুলো অনেক জায়গায় হয়তো কেউ ভুল বলছে, কেউ সঠিক বলছে, এরকম আছে। স্যার আমরা একটু দেরিতে কেন আসলাম, এটা অনেকের জিজ্ঞাসা। আচ্ছা, দেরিতে কেন আসলাম সেটা বলবো। আমরা সবাইকে জয়েন করি, সবাই মিলে। আমাদের সাজ্জাদ আছে, আমাদের মিলন স্যার আছে, আমাদের জাহিদ আছে সবার প্রিয়, আমাদের ফুজাইল আছে, আমাদের অভ্র আছে, আনারুল আছে, আমাদের সোহাগ আছে, এবং রফিক আছে, শাওন আছে, এবং আমাদের ইরফানুল আছে। সব স্যাররা আছে, এবং অনেক সিনিয়র স্যাররা যুক্ত হতে পারেননি যারা, তারা আমাদের সাথেই যুক্ত আছে। তো আমরা এখন শুরু করে দিই। জি 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 স্যার। তাহলে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইংরেজি। আর এই ইংরেজি প্রশ্নগুলো দিয়ে শুরু করি, সেখান থেকে আমরা বাকি প্রশ্নগুলো শুরু করবো। পরে আমাদের সাজ্জাদ, তারপরে আমাদের মিলন স্যার, তারপরে আমাদের অভ্র স্যার, তিনজন মিলে সাধারণ জ্ঞানের পার্টে যে 70 নাম্বার থাকবে সেটি সলভ করে দিবে। তারপরে বাংলায় আমাদের ফুজাইল আসবে, ফুজাইল সলভ করে দিবে বাংলা বিষয়টি। তারপরে আমাদের বাংলার পরে বিজ্ঞান এবং আইসিটি আসবে, আমাদের যে বিজ্ঞান কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যিনি বিজ্ঞান ক্লাস নেন তিনি আসবেন। আর তারপরে শেষে হচ্ছে যে রফিক এবং সোহাগ গণিত যতটা মজা করে পড়ায় দুজন মিলে জুটি, সে জুটি আসবে সবার শেষে। আর সমালোচনা না করি, সবাই একটু সুন্দর করে, অনেক সময় থাকতে হবে কিন্তু, এবং যতটা পারি আমাদের সবার বন্ধুদেরকে এটা নাম মেনশন করে জানিয়ে দিই যে এই কোশ্চেনগুলো সলভ করে দিক। কিন্তু এই কোশ্চেন শেষে আমরা সন্ধ্যার দিকে চেষ্টা করব যে কত নাম্বার পেলে এই পরীক্ষাটা 5 নাম্বার থাকতে পারে, একটা আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের এই আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে বিদ্যাবাড়ির সবচেয়ে সিনিয়র যে শিক্ষকগণ, তাদের মধ্যে অন্যতম দুজন সিনিয়র শিক্ষক আমাদের সাথে আছেন। মিলন স্যার, যিনি প্রায় এই 20 বছরের বেশি সময় ধরে সাধারণ জ্ঞান অংশ পড়াচ্ছেন। অভ্র স্যার আছেন, অভ্র স্যারও প্রায় 15 বছর প্লাস সাধারণ অংশ পড়াচ্ছেন। তো চলেন আমরা সোজা প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের সাধারণ জ্ঞানের 4টা সাবজেক্ট, মূলত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইথিক্স এবং জিওগ্রাফি। তো আমরা আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর অংশটুকু আমাদের সদ্য সাজ্জাদ স্যার আছেন এবং অভ্র স্যার তারা সলভ করবেন, প্লাস জিওগ্রাফি অংশটুকু আমাদের সাজ্জাদ স্যার সলভ করবেন। আর ইথিক্স এবং ভ্যালুজ এবং গুড গভর্নেন্স এই অংশটুকু আমাদের অভ্র স্যার সলভ করবেন, আর আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা সলভ করব। তো সাজ্জাদ স্যার আপনারা দুজন বাংলাদেশ অ্যাফেয়ার্সটা সলভ করেন, আমি এরপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা শুরু করি। স্যার সবাই মিলে শুরু করা যায়। স্যার পাহাড়পুরের সোমপুর বিহার, দেখেন আমি একেবারে সোজা উত্তর বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয়, কারণ এখন আপনারা সবাই শুধু উত্তরটা সঠিক কিনা এটা জানার অপেক্ষা আছেন। তবে আরেকটা কথা বলি, সেটা হলো আমরা ব্যাখ্যা বলবো না, কিন্তু ব্যাখ্যা না বললে আমরা অনেকগুলো ব্যাখ্যা দেখার জন্যই কিন্তু সময় নিয়ে একটু দেরি করে লাইভটা শুরু করেছি, যাতে কোনো ব্যাখ্যা বলার পরে ওইটার আর কোনো দ্বিমত না থাকে অন্য কারো। পাহাড়পুরের সোমপুর বিহার, প্রথম যেটা আছে সোমপুর বিহার, এটা পাল রাজাদের আমলে ধর্মপালের সময় সোমপুর বিহার নির্মাণ করা হয়েছে। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার বা নেতৃত্ব দেন হলো মাহবুবউদ্দিন আহমেদ। উনি ছিলেন এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। উনি গার্ড অফ অনার দিয়েছিলেন। এসডিপিও মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম ছিলেন, উনি ওনার মুক্তিযুদ্ধে খেতাব। এরপরে আসেন ঐতিহাসিক 6 দফার দাবিতে কোন দুটি বিষয়, এটা অনেকবার ক্লাসে দেখানো হয়েছে যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র, এই দুইটা দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের হাতে, আর বাদ বাকি সকল কিছু প্রদেশের হাতে বিন্যস্ত ছিল। এরপরে যদি দেখি বাংলার প্রাচীন জনপদ হরিকেল, হরিকেলটা হলো আমাদের এই যে বাংলাদেশের এই শেষ মাথাটা আছে, এই মাথার জনপদ দুইটা, এইখানে সিলেট এবং চট্টগ্রাম, এই দুইটা অংশ নিয়ে হরিকেল জনপদ। হরিকেলের পরে চট্টগ্রাম, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
এটা ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। নেক্সট যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হলো বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, আর বেশি হলো ঢাকা বিভাগে। স্যার, এরপর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এই ট্রেডিং কর্পোরেশন এরা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এরা আর কি আমরা বেশি আলোচনায় আসছে যে আমরা বলি না টিসিবি ট্রাকে লাইন দিয়ে মানুষ চাল কিনতে যায়, সেখান থেকে টিসিবি ট্রাক এইখানে আলোচনা আসছে। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? স্যার 1 কোটি বার আসছে এই কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ ব্যাংকেও আসা প্রশ্ন, বিভিন্ন ব্যাংকেও আসা প্রশ্ন। মূল্য সংযোজন কর বা ভ্যালু এডেড ট্যাক্স, এইটা ভ্যাট। এরপরে আপনার মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? এটা হলো সাংগ্রাই। মারমা এবং রাখাইন দুই উপজাতিরই সবচেয়ে বড় উৎসব হলো সাংগ্রাই। এরপরে যদি আমরা দেখি বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? এ হলো আমাদের ওই যে সিনিয়রদের অভিজ্ঞতার কথা একটু আগে বলছিলাম, যাকে কিনা টিম থেকেই বাদ দেওয়ার কথাবার্তা চলছিল। আর অভিজ্ঞতা আসলে সিনিয়রদের অভিজ্ঞতা শেষ বেলায় হয় কিন্তু। সেটাই। এরপরে আসেন এইখানে আরেকটা কোশ্চেন আমরা দেখি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংবিধানের কোন বা কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে পররাষ্ট্রনীতি? আমাদের যে পররাষ্ট্রনীতির মূল বিষয়গুলো, এটা 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এইটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা, এবং এটা সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে আছে। এরপরে যদি দেখি আমরা, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন করা আছে কোথায়? গারো এবং খাসিয়া, এই দুইটা সমাজে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন রয়েছে। এরপরে আসেন এই একটা প্রশ্ন, এইখানে অভিজ্ঞ স্যাররা আছে, এটা নিয়ে একটু রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? এটা নিয়ে একটু বলি, এটা নিয়ে সাজ্জাদ ভাই একটু কনফিউশন আছে। কনফিউশনের একটা উত্তর, মানে অনেকেই আবার দেখেছি ভুল উত্তর দিয়েছেন, সেটার উপর অটল থেকেছেন। হ্যাঁ। বিচার বিভাগের কাজ হলো বিচার বিভাগীয় বিষয় দেখা, তারা সরকারের কোনো বিষয় দেখে না। বাট অ্যাটর্নি জেনারেল হলো সরকারের বিষয়গুলো দেখে। সরকারের যত আইনি জটিলতা, আইনি কর্মকাণ্ড, এইগুলোর দায়িত্ব থাকে নির্বাহী বিভাগের, যিনি বিচার বিভাগীয় না, নির্বাহী বিভাগের আইন কর্মকর্তা আছে একজন, যাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। আর এই অ্যাটর্নি জেনারেল আছে সংবিধানের কোন অনুচ্ছেদে মনে আছে? আশা করি সবারই 64 নম্বর অনুচ্ছেদে। আর 64 নম্বর অনুচ্ছেদ সংবিধানের কোন ভাগে পড়ছে সেটা দেখলেই হয়ে যাবে। বিচার বিভাগ শুরু হয়েছে কই? সংসদ বিষয়ক যে কথাবার্তা আছে এর পরে গিয়ে 94-95 এর পরে শুরু হয়েছে বিচার বিভাগের বিষয়টা। আর 64 পড়ছে হলো আপনার চতুর্থ ভাগে, যেখানে নির্বাহী বিভাগ সংক্রান্ত বিষয় আছে। 64 নম্বর অনুচ্ছেদ। সহজ বিষয় হচ্ছে এখানে উত্তরটা হবে নির্বাহী বিভাগ। এটা চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগের অংশ, এবং চতুর্থ ভাগের 64 নম্বর অনুচ্ছেদ, এটা নির্বাহী বিভাগের মধ্যে পড়ছে। আর এইখানেই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। এটা নিয়ে কেন স্যার এত আলোচনা করছে? কারণ হলো এটা নিয়ে অনেকে একটু কনফিউশনে আছে, তো আমরা এজন্য যেহেতু নির্ভুল উত্তর, আমরা এজন্য একটু সময় নিচ্ছি। এটার উত্তর সাজ্জাদ স্যার যেটা বলেছে নির্বাহী বিভাগই হবে। একটু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান কিন্তু এই প্রিলি পরীক্ষার পরপরই সলিউশনে আসছে, কিন্তু আপনারা জানেন যে বিদ্যাবাড়ি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, এবং এখানে যারা শিক্ষক আছেন তারা দীর্ঘদিন যাবত অভিজ্ঞ। কাজে আমরা একটু সময় নিয়েছি যাতে আপনাদের আনসারটা নির্ভুল হয়। হ্যাঁ, তো আমাদের শ্রদ্ধেয় সাজ্জাদ স্যার এবং অবর স্যার ব্যাখ্যা অলরেডি দিয়েছে। একটু প্রশ্নটা দেখেন যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? রাষ্ট্রের কোন অংশ? প্রশ্নটা হচ্ছে কোন অংশ। তাহলে এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন, এটা কিন্তু আনসারটি না। প্রাইম মিনিস্টারের অফিস, এটা কিন্তু না। তাহলে থাকতে পারে আনসারটা কিন্তু বিচার বিভাগ কিংবা নির্বাহী বিভাগ। সাজ্জাদ স্যার অলরেডি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন যে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের বা সরকারের সর্বোচ্চ আইনি কর্মকর্তা, যিনি রাষ্ট্রের পক্ষে বা সরকারের পক্ষে যে কোনো আইনি সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করেন। কাজে জুডিশিয়ারির কাজটা কিন্তু দেশের যে লেজিসলেচার যে আইনটি তৈরি করে, সে আইনটিকে যদি কেউ অমান্য করে তাহলে সে অমান্যকারীকে শাস্তি প্রদান করে জুডিশিয়ারি। আর এখানে এক্সিকিউটিভ যেটা, সেটা হচ্ছে এক্সিকিউট করে। তার মানে আলটিমেটলি কিন্তু আনসারটা হবে এখানে যেমন ল্যান্ড অ্যাকুইজিশন, ব্রিজ করার জন্য জমি গ্রহণের বিষয়। এখন এইখানে যদি কোনো আইনি জটিলতা থাকে, এই ক্ষেত্রে সরকারের যে আইনজীবী প্রয়োজন হয়, সেই আইনজীবীদেরকে নিয়ন্ত্রণে প্রধান দায়িত্ব পালন করে থাকে অ্যাটর্নি জেনারেল। ভেরি গুড। কাজে আপনারা এই আনসারটি কারেক্ট আনসার হিসেবে আপনারা গ্রহণ করবেন।
নেক্সট স্যার, বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এই প্রশ্নটাও ইনডিরেক্টলি বারবার এসেছে, কারণ হলো বাংলাদেশের একটাই নদী আছে যেটা প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা। এখানে প্রাকৃতিক ভাবে মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে এটাকে বাংলাদেশে গ্রহণ করা হয়েছে। এবং এটার আরেকটা বিষয় আছে, গতবারও প্রশ্ন এসেছিল যে বঙ্গবন্ধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এটা বর্তমান নাম বঙ্গবন্ধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এবং এটা প্রাইমারিতেও এসে গেছে। তারপরে বদ্বীপ পরিকল্পনা 2100, এইখানে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? হটস্পট নির্ধারণ করা হয়েছে মোট 6টি। বরেন্দ্র অঞ্চল, হাওর অঞ্চল, এরপরে আমাদের এই উপকূলীয় অঞ্চল, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, এইভাবে মোট 6টা অঞ্চলকে হটস্পট হিসেবে নির্ধারণ করা হয়েছে বদ্বীপ পরিকল্পনা 2100-তে, যেটা 2018 সালের সেপ্টেম্বর মাসে গৃহীত হয়েছিল বা অনুমোদন হয়েছিল একনেকে। এরপর বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? এটা হলো বেগম রাজিয়া বানু। আচ্ছা, সম্মানিত স্যাররা এখানে আছে, আমি বলবো শ্রদ্ধেয় স্যারও কিছু প্রশ্ন উত্তর করুক। আমি একাই কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছে? স্যার আপনি কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছে? অনেক বিখ্যাত একজন মানুষ, আমাদের দেশের একজন গর্ব, জামাল নজরুল ইসলাম স্যার এটা করেছেন। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? আমরা কিন্তু আমাদের ক্লাসে বলেছিলাম, মিলন স্যার, সাজ্জাদ স্যার, আমরা সবাই বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিন্তু প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা কিন্তু চলে এসেছে এবং এটার উত্তর হবে নারীর ক্ষমতায়ন। উত্তর হবে কি? নারীর ক্ষমতায়ন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম যে প্রেক্ষিত পরিকল্পনাগুলো এবং বাংলাদেশের যে প্ল্যানগুলো আছে সেগুলো নিয়ে পড়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ এই প্রশ্নটাও এসছে, সেটা হলো 2041 সাল, এবং এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ ব্যাংকেও পরীক্ষায় আসা একটি প্রশ্ন। তার মানে এগুলো কিন্তু আপনার রেগুলারলি বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষা দিলে আপনারা এই প্রশ্নগুলো কি করবেন? পাবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে আমরা দেখতে পাই 2022-23 অর্থ বছরে কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছি আমরা? এটার উত্তর হবে স্যার কি হবে? যুক্তরাষ্ট্র হবে। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাখ্যাটা আমি একটু সাজ্জাদ স্যারকে জিজ্ঞেস করবো। এটার উত্তরটা হবে জিঞ্জিরাম। স্যার আপনি যদি একটু বলেন যে আমরা আসলে কেন জিঞ্জিরাম? এটা একেবারে সহজ একটা ব্যাখ্যা হলো স্যার, পদ্মা, যমুনা, মেঘনা তিনটাই এক্সেলেন্ট নদী, পুরাতন নদী। স্যার খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, পদ্মা, যমুনা, মেঘনা হলো স্যার পুরাতন নদী। সেজন্য আমাদের উত্তরটা কি দিব আমরা? জিঞ্জিরাম। ওকে। মুজিব একটি জাতির রূপকার, চলচ্চিত্র পরিচালককে বলেছিলাম একটু আগে যে বঙ্গবন্ধুকে নিয়েও প্রশ্ন আসবে, এটা হলো শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? এটা হলো আমরা জানি 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে আমরা 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে আমরা সদস্যপদ লাভ করে, এবং বঙ্গবন্ধু সেপ্টেম্বর 1974 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি, দ্য ফরশ্যাডোয়িং অফ বাংলাদেশ। হ্যাঁ, গবেষণা গ্রন্থটির লেখককে? এটা হবে হারুনুর রশিদ। এটা কি হবে? হারুনুর রশিদ। আচ্ছা, এরপর আমরা সবচেয়ে সহজ, গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশী হিসেবে জানা দরকার যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই পাশে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করছি একটু দ্রুত সলিউশন দেওয়ার জন্য। আচ্ছা, এটা একটা, স্যার আমি এটা নিয়ে একটু বলি, এটা নিয়ে অনেক মানুষ অনেক কনফিউজড যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? এটা 40%, ম্যাক্সিমাম জায়গাগুলোতে দেওয়া আছে 40%। তো এখন ম্যাক্সিমাম মানুষের হচ্ছে বলছে স্যার এটা কেউ বলছে 40.8, কেউ বলছে 40.9। আসলে এটার উত্তর হবে 41.8%। আপনি যদি দেখেন যে আমাদের ইসি উনি কিন্তু বলে দিয়েছিলেন যে 41.8%, কাজী হাবিবুল আউয়াল 41.8 হবে এটার উত্তর। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার যারা 164 না 65 জন্য কল লিখলে তাহলে কিন্তু বিপদ। এটা 41.8 হবে।
ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি বাংলাদেশ, একটু যদি অ্যাড করি, কপোত নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপস এর মাধ্যমে আমরা নির্বাচনের সময় নির্বাচনের ফলাফল, স্যার কিন্তু একজন নির্বাচন কর্মকর্তা, স্যার এটা একটু বলেন প্লিজ। সন্দেহ থাকলে কপোত নামে যে অ্যাপটা আছে, অ্যাপস ডাউনলোড করে ওইখানে এটা ফলাফল, কপোত নামে অ্যাপ ডাউনলোড করে ওই ফলাফলটা আপনারা ওখান থেকে দেখে নিন, ঠিক আছে। আমাদের সাজ্জাদ স্যার বলে দিয়েছেন, কন্ট্রাডিকশনে যাব না আমরা, আপনারা ওখান থেকে দেখে নিন। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এটা কত হবে বলি তো আমরা, এটা পারি কিনা, কে কোনটা দিয়েছে? এটা 85 আর 95 96 নিয়ে কিন্তু কনফিউশন হয়, বাট 96 এ আছে মেয়াদ, 95 এ আছে নিয়োগ, 95 এ আছে হলো স্যার নিয়োগ সংক্রান্ত বিষয়, 96 তে মেয়াদ। আমরা দেখছি দুই এক জায়গায় এটার অ্যানসার কিন্তু 96 দেয়া আছে। হ্যাঁ, এটার উত্তর হবে 95, ঠিক আছে। আমাদের স্যার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, এটা হলো 95 হবে। আচ্ছা, 1954 সালের নির্বাচনে আমরা কিন্তু স্যার সবসময় বলি, মিলন স্যার, সাজ্জাদ স্যার, আমরা সবাই সবসময় বলি যে আমাদের 52, 54, 66, 69, 70 নিয়ে সবসময় প্রশ্ন আসে, 71 সহ। এবারও আসছে, দেখেন 66 নিয়ে আপনারা প্রশ্ন পেয়েছেন, 54 নিয়ে প্রশ্ন এসেছে, এবং এটা অনেক কমন একটা প্রশ্ন, অনেক কয়েক হাজার বার এই প্রশ্ন মনে হয় পরীক্ষা এসছে। 54 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 223টা আসন কি করে লাভ করে, 223টা আসন লাভ করে, কেমন? ওকে। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করি কোন দেশে? এটা আমরা বলতে পারবো কিনা, কোথায় রপ্তানি করি? বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি কোথায় রপ্তানি করে বলি তো আমরা? স্যার এটাও কিন্তু অনেককে দেখছি আমরা ভুল হতেছে, মানে মানুষ মনে করে কি গ্রামে সবার চাচতো ভাই আত্মীয় স্বজন মালয়েশিয়া থাকে, তাই মালয়েশিয়া গেছে, কিন্তু এটা সৌদি আরব। আমি স্যার এটা সলিউশন কিন্তু স্যার অনেকের, আমি একটু আগে অনেকের সলিউশন মালয়েশিয়া দেখেছি, এটার উত্তর হবে স্যার সৌদি আরব। সৌদি আরব হবে এটার উত্তর, সৌদি আরব হবে। আচ্ছা, এরপরে কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? এটা কেউ বলবো, বলেন তো এটার উত্তর কত হবে, দেখি আপনারা পারেন কিনা। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, কতজন হবে? কতজন হবে এটা দেখি, এটার উত্তরটা আপনারা পারেন কিনা, কারণ আমরা পদক পুরস্কার নিয়ে সবসময় বলেছি। পুরস্কার স্যার এইটাও পাস, আর আগে একটা যেটা দিছিল বেগম ফজিলাতুন্নেসা, ওইটাও পাস। স্যার এটা কিন্তু অনেকে 6 দিয়েছে আমি দেখছি, এটার উত্তর হবে কত? 5, এটার উত্তর হবে 5। আচ্ছা, এরপরে আমরা বলি বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? এটা হলো, এরা সবাই জানে, এটা সবাই জানেন, এটা নিয়ে বলার কিছু নাই, এটা হলো জিম্বাবুয়ে, কি দিয়ে দিবেন, এটা হলো জিম্বাবুয়ের, কেমন? আচ্ছা, এরপরে আমরা আমাদের অত্যন্ত আন্তর্জাতিকটা দিয়ে দাও, উপরে না, উপরে এটা ভূগোল দেখি, উপরে দিছো? আচ্ছা, হ্যাঁ এই যে উপরে আন্তর্জাতিক অংশ। এরপরে আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলো সলভ করবে আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক সাজ্জাদ ভাই আছেন, মিলন স্যার আছেন। সাজ্জাদ স্যার বলবেন আগে প্রথম 10টা। হ্যাঁ, আমি আসি, সমস্যা নেই, বলি, ভালো লাগছে। আচ্ছা, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আবার রিপিট করছি যে পরীক্ষার পরপরই কিন্তু অনেক প্রতিষ্ঠান আপনাদের একটা সলভ দিয়েছে, এবং আমি মনে করি বাংলাদেশের অ্যাসপেক্টে বাংলাদেশ সিভিল সার্ভিস এটি একটি লার্জেস্ট কম্পিটিটিভ এক্সাম এবং প্রেস্টিজিয়াস এক্সাম বা প্রেস্টিজিয়াস জব হচ্ছে সিভিল সার্ভিস। কাজে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অধীর আগ্রহে আছেন যে সঠিক আনসারটি পাওয়ার জন্য। আমরা কিন্তু সাথে সাথে আনসারটি দিতে পারতাম, বাট আমরা সাথে সাথে আনসারটি না দেওয়ার কারণ হচ্ছে যে আমরা প্রশ্নগুলো ভালো করে রিসার্চ করছি, প্রশ্নের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে উত্তর আকারে, অনেকে মনে করতে পারে যে এই আনসারটি, কিন্তু এর মধ্যে কিন্তু পেঁচানো আনসার আছে কিছু। এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু আমরা একটু আনসারটা একটু দেরি করে দিচ্ছি, বাট শতটুকু মানে শতভাগ নিশ্চিত থাকেন আমাদের পক্ষ থেকে যে আনসারটা দেওয়া হচ্ছে এটা সঠিক আনসার, এবং এই আনসারে আঙ্গিকে আপনাদের স্কোর নির্ধারিত হবে ইনশাআল্লাহ। সাজ্জাদ, ক্যারি অন, বলো। স্যার প্রথম প্রশ্ন, বিশ্ব শরণার্থী দিবস, এটা হলো 20 জুন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, 20 জুন হলো শরণার্থী দিবস। হ্যাঁ, এরপরে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় ভিয়েনা, এগুলোর কোনো কনফিউশন নেই, এগুলোর উত্তর সঠিক, উত্তর ভিয়েনা। তারপরে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সংক্রান্ত প্রোটোকল, স্যার এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করে দেন স্যার। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা জানি 1971 আমরা লিবারেটেড হয়েছি পাকিস্তানের কাছ থেকে, এবং এটির হওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে অনেক কোঅপারেট করেছে, এবং এই কারণে 1974 এর 16 মে 1974 সালের 16 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা চুক্তি হয়, যেটিকে বলা হয় ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বা ইন্ডিয়া মুজিব চুক্তি। কিন্তু এখানে প্রশ্নটি ছিল কিন্তু স্থল সীমান্ত, সাজ্জাদ তুমি খেয়াল করো, স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকল, এখানে কিন্তু প্রশ্নটি ছিল প্রোটোকল, এখানে কিন্তু চুক্তি নিয়ে প্রশ্নটি আসেনি। কিন্তু অনেক প্রতিষ্ঠান হয়তো আনসারটি 1974 সালে দিতে পারে, বাট আনসারটি কিন্তু আলটিমেটলি হবে 2011 সালে এই প্রোটোকলটা এটি অনুমোদন করা হয়েছে। হ্যাঁ, ক্যারি অন। স্যার এই প্রোটোকল স্বাক্ষর, তাহলে আমরা উত্তর 2011 সালে, এটা হলো প্রোটোকল।
তো তারপর একটা রিপিট কোশ্চেন স্যার, এটা 40তম বিসিএস এসে গেছে। আলেপ্পো শহর কোথায়? আলেপ্পো শহর হলো কোথায়? এটা হচ্ছে সিরিয়ার একটা শহর আলেপ্পো। সিরিয়ায় তখন ওই যে যুদ্ধ চলছিল স্যার, এই জন্য তখন প্রশ্নটা এসেছিল। এবং এইখানে ওই যে অনেক পুরাতন নিদর্শন ছিল। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য। স্যার এটা যদি আপনি একটু বলেন স্যার, বিষয়টা হলো যে আমরা জানি যে যেহেতু এটি প্রিলিমিনারি টেস্ট এবং এখানে প্রশ্ন এবং আনসার দেয়া থাকে, কাজে প্রিলিমিনারি টেস্টে কোনো পরীক্ষার্থী কিন্তু আলটিমেটলি সে ইন্ডিপেন্ডেন্ট না, সে যা ইচ্ছা মতো সে লিখতে পারে না। এটা রাইটিং টেস্টে বা রিটেন টেস্টে এটা সম্ভব। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন থাকে এবং তার একটা আনসার থাকে, এবং যিনি প্রশ্নকর্তা তিনি কিন্তু একটা আনসার অলরেডি পিএসসিতে দিয়েছেন, কাজে একটা আনসার কিন্তু এখানে হবে। তো বর্তমানে এটির সদস্য সংখ্যা কিন্তু 134, বাট যেহেতু 134 সেখানে আনসারটা নেই, আর কাছাকাছি আনসারটা কিন্তু যেহেতু 135 আছে, কাজে ইন আওয়ার ওপিনিয়ন রাইট আনসার শুড বি 135। এটি হতে পারে বলে আমরা মনে করছি। হ্যাঁ প্লিজ সাজ্জাদ। থ্যাংক ইউ। মানে কম্পিউটারে একটা সঠিক উত্তর অবশ্যই আপলোড করা থাকে একটা সঠিক উত্তর। সেই ক্ষেত্রে যেহেতু 134 নেই, কাছাকাছি উত্তর হিসেবে 135 স্যার যেটা বললেন। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? এটা হলো টার্গেট 1.2। টার্গেট 1.2 যদি হতো যে এসডিজি এর গোল কতটি, তাহলে এটা প্রাইমারি কোশ্চেন। আর বিসিএস এর কোশ্চেন হলে তাহলে এই টার্গেট গুলোকে আরো গোলগুলোকে টার্গেটে ভেঙে দেখানো হয়েছে। এবারে স্যার আপনার আন্তর্জাতিক প্রশ্ন নিয়ে স্যার আপনার যদি একটু মতামত থাকে বা আপনি কেমন? আসলে বিসিএস এর প্রশ্ন সব সময় কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়, আর বিসিএস এর প্রশ্নটা কিন্তু আমার কাছে মনে হয় এটা আপেক্ষিক। এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না। ব্যাপারটা হচ্ছে যে যারা বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করে, যারা পার্টিসিপেট করে তারা আন্তর্জাতিকের বিভিন্ন ঘটনাগুলোর সাথে কতটা সম্পৃক্ত। এই যে বিভিন্ন সম্মেলনগুলো হচ্ছে, কোথায় হচ্ছে, বিভিন্ন হেডকোয়ার্টার্স গুলো। তা আমার কাছে মনে হয় এই প্রশ্নটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। এটা খুব বেশি ইজিও হয়নি, আবার খুব বেশি ডিফিকাল্ট হয়নি। সংক্ষেপে স্ট্যান্ডার্ড কোশ্চেন। স্যার প্লিজ। এরপরে যদি আমরা দেখি, পরে আছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা। এটার প্রস্তাবককে? এটার প্রস্তাবক মোটামুটি যত জায়গায় পাওয়া গেছে এটার উত্তর চীন পাওয়া গেছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা, এটার উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন, প্রস্তাবক দেশ। তারপরে আছে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সদস্য পদ লাভ করে? উত্তর হলো 1972 সালে। 1972 সালে মার্চ মাসে বাংলাদেশ আইএলও এর সদস্য পদ লাভ করে। 1972 সালে আইএলও এর সদস্য পদ লাভ করে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হলো সৌদি আরব। এটা আপনারা সবাই জানেন এবং দেখেছেন ইতিমধ্যে। মানে গৃহকর্মী হিসেবে সবচেয়ে বেশি নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? এটা সম্পর্কে দুইটা উত্তর এইখানে কনফিউজিং উত্তর আছে। একটা হলো জ্বালানি, একটা হলো জলবায়ু পরিবর্তন। যদি আমরা জ্বালানি দিয়ে দেই তাহলে জ্বালানির মধ্যে জলবায়ু আসে না, সামগ্রিকভাবে জলবায়ু আসে না। বাট জলবায়ু দিলে উত্তর জলবায়ুর মধ্যে জ্বালানি একটা অংশ আছে। যে আমাদের যে জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিভাবে কমিয়ে আনা যায়, কারণ এর ফলে কি হয়, কার্বন নিঃসরণ হয় এবং গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যায়। গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়া প্লাস গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বেড়ে যাওয়া, এইসব কারণে এইটা কমিয়ে আনার বিষয়ই বেশি কনসার্ন ছিল এবার বিশ্ব নেতাদের। বাট মূল ইস্যুটা হলো জলবায়ু পরিবর্তন। যেখানে আমরা এই উত্তরটা দিলে ওইটা চলে আসে, বাট ওইটা দিলে এই উত্তরটা চলে আসে না। তাই এটার উত্তর হিসেবে আমরা জলবায়ু পরিবর্তন নিব, যেহেতু এখানে বলা আছে কি সম্পর্কিত বিষয়। সামগ্রিক বিষয়টাকে ওভারঅল ওনারা এখানে হাইলাইট। আমি একটু সাজ্জাদ স্যারের সাথে অ্যাড করতে চাই, সেটা হলো আমরা স্যার যেটা বললেন আমাদের শ্রদ্ধেয় মিলন স্যার, যে আমরা একটু সময় নিয়েছি কেন, আমরা ব্যাখ্যাগুলো স্যাররা বসে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আসলে কেন আমরা দিচ্ছি, কেন আমরা এটাকে সাজেস্ট করছি। সেটাই কিন্তু স্যার এই COP28 এর মধ্যে ব্যাখ্যা করে দিলেন যে আমরা এটা কেন উত্তর এটা সাজেস্ট করছি। আমরা দেখবেন আমাদের পুরো লাইভে কিন্তু আমরা এই কোশ্চেন গুলো বলে দিচ্ছি কোনটার উত্তর কেন দিতে যাচ্ছে, যেগুলো কনফিউজ। হ্যাঁ, তো সেজন্যই আসলে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানবেন যে জলবায়ু সম্মেলনকে সংক্ষেপে বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিজ, যেটিকে বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিজ। তো কনফারেন্স অফ দ্য পার্টিজ এটা যততম সম্মেলন, সেই কনফারেন্স অফ দ্য পার্টিজের সংক্ষেপে COP COP, তারপরে সেই ডিজিটটা কিন্তু ইন্ডিকেট করা হয়। তো যেহেতু এখানে প্রশ্নটি আছে যে COP28 সম্মেলন, অর্থাৎ COP শব্দটি মানেই কিন্তু সেটা হচ্ছে জলবায়ু সম্মেলন। কাজে আমাদের সাজ্জাদ স্যার যে ব্যাখ্যাটা দিয়েছেন তার সাথে আমি আরো বেশি একমত পোষণ করছি, যেখানে অনেকেই কিন্তু আনসারটা দিতে পারে যে জ্বালানি নিরাপত্তা না, COP শব্দটি মানে হচ্ছে যে সেটা জলবায়ু সম্মেলন। আনসারটা হবে এখানে জলবায়ু সম্মেলন। থ্যাংক ইউ।
এরপরে আসেন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি? এটা স্যার একদম কমন একটা প্রশ্ন, কমন প্রশ্ন, সবাই দেখলেই বুঝবেন। এখানে যতগুলো অপশন আছে আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বেশি নজরে থাকবে, যদিও ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি, কারণ এর চেয়ে বেশি মায়ানমারে এখন সমস্যা চলছে, বাট উত্তর হবে আফগানিস্তান। হ্যাঁ, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী শীর্ষে অবস্থানে আছে হলো আফগানিস্তান। এরপরে আসেন বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, টানা প্রায় 3 বছর ধরে আইসল্যান্ড বৈশ্বিক শান্তি সূচকে 1 নম্বর অবস্থান তারা ধরে রেখেছে। শান্তি সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। আগুনের দেশ বলা হয় কাকে? সাগরের মধ্যে একটা, সাগরের মধ্যকার একটা দ্বীপ, সাগরের মধ্যে একটা দ্বীপ উত্তর মহাসাগরে। বার বিধি 12 টেবলস, এটা কি? এটা হলো রোমান আইনের ভিত্তি, রোমান আইনের ভিত্তি, দ্য 12 টেবলস বা বার বিধি। এরপরে স্যার এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে, স্যার যদি বলেন সিয়াচেন হিমবাহ সম্পর্কে এই প্রশ্নটা নিয়ে একটু ছিল। আমরা দেখছি যে বেশ কিছু প্রতিষ্ঠানে এখানে আনসারটা সাজ্জাদ খেয়াল করবা, আনসারটা দিয়েছে হচ্ছে ভারত ও চীন, কিন্তু আমরা জানি যে 1947 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিভাইডেড হয়েছে এবং হওয়ার পরে কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের মানে সেভারাল টাইম যুদ্ধ হয়েছে। তার মধ্যে 1984 সালে এই সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা কনফ্লিক্ট হয়েছে। হ্যাঁ, তো যে কারণে আমরা কিন্তু সেই ইতিহাসটা যদি জানি যে সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের 1984 সালে একটা সংঘর্ষ হয়েছে, সেদিক থেকে বিবেচনা করে কিন্তু এখানে আনসারটা আমরা অনেকেই যদি একটু চিন্তা করি তাহলে আনসারটা কিন্তু হবে পাকিস্তান এবং ইজি পাওয়া যাবে ভারত এবং পাকিস্তান। এবং সত্যিকার অর্থে যে সিয়াচেন হিমবাহ এটির অবস্থান হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, কাজে এখানে চীনের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে আনসারটি হবে এখানে ভারত ও পাকিস্তান। ভেরি গুড, সঠিক উত্তর ভারত পাকিস্তান। ওই যে আচ্ছা ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানের কমেন্ট করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা এটা হলো কোয়ালিটি এডুকেশন, আর 5 নম্বরে আছে নারীদের সম্পর্কে জেন্ডার ইকুয়ালিটি। এক্স্যাক্টলি, ওকে, এটা একটা গুরুত্ব। আমি বলছিলাম 1 থেকে 5 এর মধ্যে থেকে যদি আসে এসডিজি 17টা গোল পড়া লাগবে না কষ্ট করে, 1 থেকে 5 আর 13 নম্বর গোল যেটা পরিবেশ সংক্রান্ত গোল ছিল। সো এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন আছে জৈব নিরাপত্তা বিষয়ক যে চুক্তি, এটা বায়োডাইভার্সিটি টু দা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এই প্রশ্ন রিপিট হয়েছে, এই প্রশ্নটা একটা রিপিট কোশ্চেন। জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি যেটা আছে এইটা হলো কার্টাগেনা প্রটোকল। 3টা প্রটোকল সবসময় আসে, মন্ট্রিল প্রটোকল, কিয়োটো প্রটোকল, কার্টাগেনা প্রটোকল। এই 3টা প্রটোকলই সবচেয়ে বেশি আলোচিত হয়। এই 3টা নিয়েই বেশি, যদি বিগত সালে একটা 1987, একটা 97 আর একটা হলো এই কার্টাগেনা 2000 সালে কার্টাগেনা প্রটোকল জৈব নিরাপত্তা চুক্তি। নেক্সট স্যার এই যে ফ্রাইডে ফর ফিউচার, এইটা পরিবেশবাদী আন্দোলন। যতগুলো আন্দোলন আছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল গ্রেটা থুনবার্গ, যে মূলত লিডিং দিয়েছিল সুইডেনের পরিবেশবাদী একটা আন্দোলন। আন্তর্জাতিক আদালতের যে সভাপতি, এই সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। এই প্রশ্নটা সচরাচর খুব বেশি আসে নাই, একটু স্যার আন্তর্জাতিক আদালতের সব সময় হচ্ছে বিচারকের মেয়াদটা আসে এই প্রথম 3 বছর। এবার আসে সভাপতির মেয়াদ। সভাপতি কিন্তু আমরা স্যার ক্লাসে পড়াই, আমাদের শীটেও আছে এটা। স্যার এবার দেখেন ন্যাটো খুব বেশি আলোচিত বিষয় ছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বাট প্রশ্নটা আসছে যৌথ নিরাপত্তার ধারণা কোথায় ব্যক্ত করা হয়েছে, আর্টিকেল নাম্বার কততে? স্যার আমি এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি। আপনারা জানেন যে 1945 এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে ফর্মার সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল। সেই সময় আটলান্টিক অঞ্চলে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য আমেরিকা এবং তার অ্যালাইগুলো মিলে একটি জোট গঠন করে, যার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো সেই ন্যাটো সনদের যে 5 নম্বর আর্টিকেলে সেখানে কালেকটিভ ডিফেন্সের কথা বলা আছে। কালেকটিভ ডিফেন্স মানে হচ্ছে যে ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্র যারা আছে তারা কোনো একটি রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয়, তাহলে আক্রমণটা ন্যাটোভুক্ত প্রতিটি রাষ্ট্রকে করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। এটিকে বলে কালেকটিভ ডিফেন্স বা কালেকটিভ সিকিউরিটি। কাজে এখানে আনসারটা হবে এখানে আর্টিকেল 5। এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ সাজ্জাদ, এরপরে স্যার যদি আমরা দেখি আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? এটাও একটা কনফিউজিং কোশ্চেন, অনেকে অনেক কিছু উত্তর দিচ্ছে। স্যার এটার আনসারটা হবে উদারবাদ। এটার আনসারটা হবে উদারবাদ বা আদর্শবাদ। বেস্ট আনসার হচ্ছে উদারবাদ। আচ্ছা, আমি সাজ্জাদ এবং আমাদের অভ্র স্যার আমাদের আরেকটা অংশ যেটা হচ্ছে ইথিক্স এবং জিওগ্রাফি, সেটি স্যার দুজন স্যার সলভ করবেন, আমিও থাকবো সাথে। এখানে মনে হয় আরো একটু বাকি আছে। কিছু বাকি আছে না? জি স্যার, আরো বাকি আছে।
কোশ্চেন আরো আচ্ছা 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 বাকি আছে 90 95 না এই সাবজেক্টটা নেই, এই সাবজেক্টে আর নেই, এই সাবজেক্টটা নেই। 95 জিওগ্রাফি এথিক্সটা দাও। ভূগোল স্যার, সাজ্জাদ স্যার ভূগোলটা সলভ করে দেন, সাদা সলভ করে দাও। সলভ করে দেন ভূগোলটা। আচ্ছা আমি একটা সেকেন্ড একটু কথা বলি। আচ্ছা আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলছি না, আপনারা অনেকে হয়তো রেফারেন্স দিচ্ছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান এই সলভটা দিয়েছে। তো আমি কিন্তু আবারও রিপিট করছি যে আমরা কিন্তু প্রশ্নটি পাওয়ার সাথে সাথে কিন্তু একটা সলভে আসতে পারতাম, বাট ইতিমধ্যে বুঝতে পারছেন কিছু আনসার কিন্তু কন্ট্রাডিক্টরি হচ্ছে। অর্থাৎ আপনারা হয়তো মনে করছেন যে আমরা একটা সলভ দিচ্ছি আর আরেকটা প্রতিষ্ঠান বা আরো প্রতিষ্ঠান আরেক রকম সলভ দিচ্ছে। তো কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা সময়টা নিয়েছি, এবং আমরা কিন্তু এই প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো কিন্তু গবেষণা করে কিন্তু আপনাদের সঠিক আনসারটা দিচ্ছি। কাজী শতভাগ নিশ্চিত থাকেন আমাদের পক্ষ থেকে, অর্থাৎ বিদ্যাবাড়ির পক্ষ থেকে যে আনসারটি দেওয়া হচ্ছে এটা শতভাগ সঠিক আনসার। সাজ্জাদ 95 এর বাস্তববাদ ছিল, ওই যে 95 আমি যেহেতু আমাদের এখানে আসার আগে একটু বলি, মানে আমাদের আসছে না এটা বাস্তববাদ হবে না, বাস্তববাদ কিন্তু হবে না, না এটা হবে উদারবাদ, এটা উদারবাদ হবে। হ্যাঁ উদারবাদ হবে। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় বলি, সেটা হলো স্যার আপনাদের কাছে আমার একটা মানে ছোট্ট দুজনের কাছেই সাজেশন, সেটা হলো যে যেহেতু ওরা সামনে বিসিএস পরীক্ষা দিয়েছে, ওরা রিটেন প্রিপারেশন নিবে বা অনেকের হয়তো আজকে নাও হতে পারে, সো তাদের জন্য আসলে প্রিপারেশনটা তারা কিভাবে কন্টিনিউ করবে স্যার, একটু যদি টিপস দেন ওদেরকে আমাদের এটা আস্তে আস্তে, বা সাজ্জাদ স্যার যে কোনো একজন একটু যদি ধারণা দেন ওরা কিভাবে এই পড়াটা কমপ্লিট করবে বা রান রাখবে প্রিপারেশনটা ওদের। আসলে ফিক্সড করা দরকার যে ওনার আজকের পরের ডেস্টিনেশন কোন দিকে যাচ্ছে, এইটা ফিক্স করা জরুরি, এবং আগামীকালকে সকালের মধ্যেই সে আসলে কোন দিকে যাবে ওই দিকে ডিসিশন নেওয়া জরুরি। এখানে তিনটা পার্টি হয়ে যাবে স্যার। একটা পার্টি যারা আসলে মাস্ট পাস করবেই করবে, যে কোনো ভাবে তাদের নাম্বার 120 এর উপরে উঠে গেছে, পাস করবেই করবে। একটা পার্টি আছে যাদের নাম্বার 100-র নিচে নেমে গেছে, ওরা মাস্ট ফেল করবেই করবে, ও পাস করবে না। তো তার টার্গেট রাখা উচিত 47, আর যে মাস্ট পাস করবেই করবে সে আজকের মধ্যে বা কালকের মধ্যে রিটেনের গাইড বইটই যে এখান থেকে কালেক্ট করতে পারে, প্রিভিয়াস প্রশ্নগুলো কালেক্ট করতে পারে, এগুলো করে কাজকর্ম শুরু করতে পারে। আর মধ্যম পন্থায় যারা আছেন, অর্থাৎ যারা পাস করবে কি ফেল করবে এটা নিশ্চিত না, যাদের 105 থেকে 115 বা 120 এর নিচে এই মাঝখানের রেঞ্জের লোকজন থাকে মহা বিপদে, মহাপাপরে, যেটা আমরা ছিলাম 40 এর সময়। এদের জন্য করণীয় থাকে হলো সামনের প্রিলির প্রিপারেশনের সাথে এমন ভাবে প্রিপারেশন নেন যাতে আপনি যদি পাস করে বসেন তাহলে রিটেনেরও অর্ধেক খানেক পড়া। আমি যদি বুঝি স্যার হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, জীবনকে আগে নিতে হবে, গোল ফিক্স রেখে স্যার আগে নিতে হবে। স্যার আপনি ভূগোলটা সলভ কে কোন ভাগে আছে এইটা মাথায় রেখে যে আমি কোন ভাগে আছি সেই অনুযায়ী আপনি নিজেকে আজকে সন্ধ্যার মধ্যে সেট করে নেবেন। আর আজকেই পড়তে বসার দরকার নাই, আজকে চিল করেন, অথবা একটু হতাশা যেটা আছে সেই হতাশাও এনজয় করেন। হিলি স্থল বন্দর বাংলাদেশের কোথাও অবস্থিত, এটাও দেখলাম, এটার উত্তর নিয়ে আবার কনফিউশন বাঁধাইছে। আমি আর আমার বউ এখানে গেছিলাম, আমরা ওই যে হাকিমপুর দিনাজপুর হিলি বর্ডারে আমরা গেছিলাম। এইখানে উত্তরটা একটু হাকিমপুর দিনাজপুর, এটা হলো হিলি বর্ডারে। এইখানে স্যার ওই যে মেকআপ টেকআপ কেনার জন্য গেছিলাম আমরা, ওইখানে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। সাজ্জাদ তোমাকে একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা অনেকেই আপনারা কমেন্ট করছেন যে বিদ্যাবাড়ি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আসলে বিদ্যাবাড়ি বেস্ট উত্তর দিছে ঘোড়াঘাট দিনাজপুর। আচ্ছা 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 কনফিউশন শুরু হয়ে গেছে। আমি একটু বলতে চাই যে বিদ্যাবাড়ি বেস্ট নাকি বেটার নাকি গুড এটা আপনারা নির্ধারণ করবেন। তবে ইতোমধ্যে কিন্তু প্রুভেন হয়েছে যে বিদ্যাবাড়িতে যারা ক্লাস নিচ্ছেন এই শিক্ষকগুলো কিন্তু দীর্ঘদিন যাবত তারা কিন্তু অভিজ্ঞ মানুষ। হ্যাঁ, এবং আপনাদের যে আনসারগুলো দিচ্ছেন আমরা সেই আনসারগুলোর পেছনে কিন্তু লজিক্যালি লজিক দিচ্ছি, কিন্তু ইললজিক্যালি লজিক না, লজিক্যালি লজিক দিচ্ছি। কাজে বুঝতে পারছেন যে প্রতিষ্ঠান বেস্ট কিনা অলরেডি কিন্তু সেটি প্রুভেন। কাজে এতটুকু বলবো যে আপনারা বিদ্যাবাড়ির সাথে ছিলেন, থাকবেন এবং ভবিষ্যতে বিদ্যাবাড়ির পাশে থাকবেন। সাজ্জাদ প্লিজ ক্যারি অন। সাজ্জাদ ভাই আমরা একটু দ্রুত উত্তরগুলো বলে দিই। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য। পূর্ব দিকে সময় বাড়ে, আর 45 ডিগ্রির জন্য বাড়ে হলো 4 মিনিট হারে, 1 ডিগ্রিতে বাড়ে 4 মিনিট হারে। 4 × 45 ডিগ্রি সামনে বাড়লে 4 45 হয়, 4 40 160, আর 4 5 20 মানে হলো 180। 180 মিনিট মানে হলো 3 ঘন্টা। 3 ঘন্টা বাড়লে এখানে মধ্যাহ্ন 12টা, এর থেকে 3 ঘন্টা আগে গেলে হয় বিকাল 3টা। উত্তর হলো বিকাল 3টা ঢাকা থেকে পূর্ব দিকের কোন স্থানের সময়। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? এটা আপনারা ম্যাপ দেখলে দেখবেন যে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট যেটা আছে এই প্লেটের মাঝখানে, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট যেটা, ইউরেশিয়ান মানে ইউরোপ আর এশিয়ার মাঝখানে, একেবারে ইউরোপের ওই মাথা, আর ইন্ডিয়ান মানে তো আমাদের ইন্ডিয়া একটা সাবকন্টিনেন্ট, এই দুইটার মাঝখানটায় বসছে হিমালয় পর্বতমালা। ইজিলি আপনারা ওইভাবে
থিমেটিক্যালি চিন্তা করলেও এই উত্তরটাই পাবেন। একদিকে ইউরোপ, একদিকে আমাদের ভারতীয় উপমহাদেশ, তারপরে অন্যান্য যে আমাদের এশিয়ার বাকি অংশটা আছে কিন্তু শেষ দিকে, দক্ষিণ পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য, এই অংশগুলো বাদ দিলে যেটা থাকে সেটাই ভারতীয় উপমহাদেশ। আর ওইদিকে শুরু হয় ইউরেশিয়া, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট থেকে কিন্তু স্যার যে নেপালিজরা সাগর মাথাটাকে ওকে। তো তারপরে আসেন উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হলো কত? এই প্রশ্নটার উত্তর, টু বি অনেস্ট, আমি এই প্রশ্নটার উত্তর অনেক খোঁজাখুঁজি করেছি, মোটামুটি যতটুকু আমি পেয়েছি এইটা, তবে আমি 100% কনফিডেন্টলি এটা বলছি না, যদি এর বাইরেও কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, কারণ এইটার উত্তর আমরা যতটুকু পেয়েছি এইটা, এই প্রশ্নটাই আমরা একটা প্রশ্ন যেটা খুঁজে পাই নাই। সো একজন টিচারের সার্থকতা হলো যে আমি যেটা পাই নাই সেটা পাই নাই বলা, আপনাকে ভুল না বলা যে এটা সঠিক, সেটা এটা কিন্তু একটা সার্থকতার অংশ। তো আমি যতটুকু পেয়েছি 50-50 এইটাই হওয়ার কথা, কারণ এইটা সঠিক উত্তর আসে 9.5। 9.5 যেহেতু এখানে নাই সেহেতু এটা 8.5 ডিগ্রি হবে, যেহেতু একটা সঠিক উত্তর অবশ্যই থাকে। সো এর বাইরেও কারো কোনো কথা থাকলে বলতে পারেন, তবে এটা যে আমার কনফিউশন আছে সেটা আমি বলে দিলাম। হ্যাঁ, তো এটার উত্তর, সঠিক উত্তর 8.5 হবে, কারণ এটার মূল যে উত্তরটা দেখায় অঙ্ক করলে সেটা আসে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটার প্রশ্নটা ছিল যে উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা কত? উচ্চতা বৃদ্ধি হলে ক্রমহ্রাসমান অর্থাৎ উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কতটুকু বাড়ে, এটা হলো 9.5 ডিগ্রি, যেহেতু নাই সেহেতু 8.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটারে, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে টেম্পারেচার বাড়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু নাই তাহলে 8.5 ডিগ্রি সেলসিয়াস। স্যার এই প্রশ্নটা একটু যদি আপনি বলে দেন। আচ্ছা, দুবাই অনুষ্ঠিত কপ সম্মেলন যেটা আছে, দুবাই, এটা সংযুক্ত আরব আমিরাতের একটা প্রদেশ হচ্ছে দুবাই। সেই দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP28, একটু আগে যেটা বললাম, একটু আগে এটা আমরা পড়ছিলাম, মূল ফোকাস ছিল। তাহলে আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, মানে COP28 কি সম্পর্কিত, তাহলে আগে ছিল কি সম্পর্কিত, তার মানে সেটা জলবায়ু সম্পর্কিত, মানে ওই সম্মেলনটা ছিল জলবায়ু সম্পর্কিত। আর এখানে যে বলা আছে যে দুবাইয়ে যে জলবায়ু সম্মেলনটি হলো, এই জলবায়ু সম্মেলন তো এর আগে অনেক জায়গায় হয়েছে, বাট দুবাই যে সম্মেলনটি হয়েছে এই সম্মেলনের মূল ফোকাসটা কি ছিল? এই সম্মেলনের মূল ফোকাসটা ছিল কি? এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। তাহলে ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন যে COP28 এটা হচ্ছে একটা সম্মেলন এবং এটা হচ্ছে জলবায়ু সম্মেলন, আর দুবাই যে জলবায়ু সম্মেলনটা হলো সেই সম্মেলনের মূল ফোকাসটা ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। দেখেন ডিফারেন্সটা কিন্তু আমি বারবার করে কিন্তু আমরা বলে দিচ্ছি যে কেন আপনাদেরকে সময়টা নেওয়া হয়েছে আনসারটি দেওয়ার জন্য, একেবারে ব্যাখ্যাটা ক্লিয়ার করে দিয়েছি। সাজাদ, ক্যারি অন। আচ্ছা, এই প্রশ্নটা ভূগোল বইয়েও কিন্তু আবার স্যার একটা উত্তর আছে, ভূগোল বইয়ে একটা উত্তর আছে 6 ডিগ্রি সেলসিয়াস। তো 6 ডিগ্রি এখানে নাই, আর আরেকটা উত্তর আছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রশ্নটার উত্তর, সঠিক উত্তর কিন্তু খ বা গ, দুটো অপশনই হতে পারে। এই জন্য আমি বলছি যে এটা সঠিক উত্তর যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে এই লাইভের মধ্যে এই ক্ষেত্রে একটু কনফিউশন ক্লিয়ার করি, স্যারও আছেন আপনি আছেন, সেটা হলো আমাদের এরকম যদি কনফিউজড উত্তর হয় সেই ক্ষেত্রে কিছু জিনিস আছে সম্পূর্ণ পিএসসি কোন উত্তরটা দেয় সেটার উপরে আপনাকে নির্ভর করতে হবে, এখানে কিছু করার নেই। পিএসসি যেটা গ্রহণ করবে ওইটাই আপনাকে উত্তর দিতে হবে। হ্যাঁ স্যার। স্যার আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব কত? নিরক্ষীয় তল এই তল, আর উত্তর মেরু যেটা আছে 66.5 ডিগ্রি, এটার কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। কৌণিক দূরত্ব বলে এইখানের দূরত্বকে, এই দূরত্বটা হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। এটা সঠিক উত্তর আসে হলো 90 ডিগ্রি। এটা অনেকে 180 ডিগ্রি দিয়ে আসছে স্যার। আচ্ছা, এটার দূরত্ব স্যার এটা তো মোস্ট কমন একটা প্রশ্ন দেখলাম, এটা 90 ডিগ্রি, এটা বিগত সালেও এসেছে। বিসিএস আগে আসেনি কিন্তু অন্য চাকরির পরীক্ষা এসেছে। জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কি? অনেকেই সামুদ্রিক ঢেউ দিয়ে আসছেন, তাদের আল্লাহর রহমতে সঠিক উত্তর গোল্লা। যারা সঠিক উত্তর পোতাশ্রয়ের ঢেউ দিয়ে আসছেন তাদের উত্তর সঠিক, আর যারা সামুদ্রিক ঢেউ দিয়ে আসছেন তাদের কিন্তু গোল্লা উত্তর। এটা কে কি দিয়ে আসছেন একটু দেখে নিন। তারপরে বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যা যা হইতে পারে, দেখেন মরুকরণ হইতে পারে, বন্যা হইতে পারে, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি হইতে পারে, কিন্তু যেটা হয় না সেটা ভূমিকম্প। পৃথিবী গরম হলে এটার সাথে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই, ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। এরপরে আসেন, বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনার অংশ নয় কোনটি? এইখানে আছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। কেন এটা একটু বলার বিষয় আছে, দেখেন এইখানে জানতে চেয়েছে সাধারণ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট। যদি আপনার বন্যা নিয়ন্ত্রণের জন্য কোনো বিষয় ম্যানেজ করতে হয়, ম্যানেজ করতে হলে আমরা কি করি? নদী খনন করি যাতে পানি ভরাট না হয়। আমরা নদী শাসন ব্যবস্থা, নদীর পার বা ব্যাংকগুলো ঠিকঠাক ভাবে বাধাই করে দেই যাতে নদী না ভাঙে। এরপরে আমরা যেটা করি, নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করতে পারি, গাছপালা লাগাই লাগে বনাঞ্চল সৃষ্টি করতে পারি যাতে নদীর পারগুলো আরো স্টেবল হয়। বাট বন্যার পূর্বাভাস দেওয়া অথবা সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন করা এটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না। অর্থাৎ আপনার বাসায় গেস্ট আসবে, তো এইটা ফোন করে জানাই দেওয়া এটা ম্যানেজমেন্ট না। ম্যানেজমেন্ট হলো তাদের জন্য থাল প্লেট গোছানো, তাদের জন্য নাস্তা রেডি করা, এগুলো ম্যানেজমেন্ট। কিন্তু তাদের সম্পর্কে জানাই দেওয়া এটা কোনো ম্যানেজমেন্টের অংশ না। ঠিক তেমনই বন্যার বা আমাদের বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট হলো এইগুলো, আর এইটা ম্যানেজমেন্ট না, এটা হলো এটা সম্পর্কে জানার একটা কৌশল অনলি। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু ঘ। নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপদ? উত্তর হলো কৃষি আবহাওয়া জনিত আপদ হলো খরা। স্যার উত্তরাঞ্চলে মঙ্গা অঞ্চল বলে বৃষ্টিপাতের অভাব, এটার সাথে কৃষির সম্পর্ক আছে। এছাড়া ভূমিকম্প, ভূমিধস, সুনামির সাথে কোনো সম্পর্ক নেই। 105। ওকে, এটার উপরে না আর কই আছে? হ্যাঁ, ওই যে ইথিক্সটা কোথায়? নৈতিকতা সুশাসন অংশ বোধহয় শেষের দিকে আছে, একটু জুম আউট করে দেই। নিচে 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 যাবে, নিচে যাবে, নিচে 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 যাবে, নিচে যাবে আরো। হ্যাঁ, এটা রাখো, এটা রাখো, ব্যাস। এই যে স্যার তুমি শেষ করে তাহলে আমরা আর খুব বেশি সময় নিচ্ছি না, কারণ অনেক বেশি সময় আছে। ওরা বারবার আনসার চাচ্ছে, ওরা বারবার আনসার। তাহলে এটার উত্তর অ্যানিমাল লিবারেশন। এই গ্রন্থের রচয়িতা কে? অ্যানিমাল লিবারেশন এই গ্রন্থ পিটার সিঙ্গার। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচিত বিষয়ের অন্তর্ভুক্ত? এটা হলো ঐচ্ছিক ক্রিয়া। এটা একটা বিগত প্রশ্ন, বিসিএস এসে গেছে অলরেডি, এই লাস্ট 40 বা 41তম বিসিএস এসে গেছে। তারপরে বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজালি মাতব্বর। এইটাও 40তম বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন। তারপরে যদি দেখি আরজালি মাতব্বর। নেক্সট, নিচের কোনটি সুশাসনের মূলনীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। অর্থাৎ স্বচ্ছতা আছে কিনা যে কাজকর্ম করছেন, এটা নিশ্চিত হয় জবাবদিহিতার মাধ্যমে। যদি আমি একটু বলি, প্রত্যেকে একটু খেয়াল করো যে প্রিলিমিনারি টেস্টে, হ্যাঁ প্রিলিমিনারি টেস্টে বা এমসিকিউ পদ্ধতিতে কোনো পরীক্ষা যদি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয় হুইচ ইজ কারেক্ট আনসার, সেটা ফিল আপ করতে। এখন আমরা যদি দেখি যে গুড গভর্নেন্সের মূলনীতি কি, এখানে এটি আনসার কেন সঠিক আনসার? স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব, এটা কিন্তু গুড গভর্নেন্সের কোনো অংশের মধ্যে পড়ে না। তারপরে কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ, আসলে ডিসেন্ট্রালাইজড ছাড়া কিন্তু সুশাসন হবে না। কর্তৃত্ববাদী শাসন, এটাও কিন্তু আনসারটা হবে না। কাজে সঠিক আনসারটা এই তিনটা তো অবশ্যই না, কাজে যেটি থাকে সেটি সঠিক আনসার। ট্রান্সপারেন্সি এন্ড এটা হলো এই যে প্রসেস অফ এলিমিনেশন বিসিএস এর ক্ষেত্রে, অর্থাৎ বাদ দিতে দিতে আসলে সঠিকটা পর্যন্ত এমনিতেই পৌঁছায় যাওয়া যায়। মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? হেগেলের উক্তি। হেগেল, মানুষ হও এবং মরে বাঁচো, সরি এটা হলো হেগেলের উক্তি। এরপরে যদি আমরা যাই, জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা, এটাও এসে গেছে 41 না 43তম বিসিএস এ। এইটা গৃহীত হয় 2012 সালে। অনেক জায়গায় স্যার আমি এটা দেখতেছি অনেকে 2011 দিচ্ছে, প্রিয় শিক্ষার্থীদের 11 হবে না, এটার উত্তর হবে 2012 হবে। এটার উত্তর 2012 হচ্ছে ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। বার্ট্রান্ড রাসেলের এটা বিখ্যাত উক্তি। তারপরে যদি আমরা দেখি সুশাসনের 4টি স্তম্ভ, এটাও বিগত বছর 38 এসেছে, তারপরেও দুইবার এসেছে। বিশ্ব ব্যাংকের 4টা স্তম্ভের কথা বলা হয়েছে সুশাসনের ব্যাপারে। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? 4টা উপাদানের একটা এখানে আছে, সেটা হলো স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। এই প্রশ্নটা কিন্তু লাস্ট বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষা হয়েছে ওখানে আসে, স্মার্ট সোসাইটি। ওকে, নেক্সট আসেন রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? প্লেটো। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো প্লেটো। তো এই ছিল মোটামুটি আমাদের অংশ। তো আমরা এখানে বিদায় নিচ্ছি, এখন বাংলা অংশ শুরু করবেন শ্রদ্ধা